আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা 2025-এ অস্কার নমিনি হয়েছে। তবে কিছু সেন্সিটিভ অ্যাক্টিভিটির জন্য মুভিটা ভারতে রিলিজ হতে দেয়া হয়নি। কাহিনীটি একটি গ্রামীণ সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সদ্য বিধবা হয়েছে সন্তোষ। মিরাটের একটা দাঙ্গায় তার স্বামী ডিউটিরত অবস্থায় মাথায় পাথরের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যেহেতু সন্তোষের এটা লাভ ম্যারেজ ছিল, তাই তার শ্বশুরবাড়ির কেউই তাকে পছন্দ করতো না এবং তাদের ছেলের মৃত্যুতে তাকেই অপয়া বলে বাড়ি থেকে বের করে দেয়। সন্তোষ কি করবে বুঝতে না পেরে তার পেনশনের জন্য দ্বারস্থ হয় উচ্চপদস্থ কর্তাদের। তবে সেখানে সে জানতে পারে এমন একটা স্কিম আছে যে স্বামীর মৃত্যুর পর সে তার স্বামীর চাকরিটা পেতে পারে। তবে এই চাকরির জন্য সন্তোষকে কিছু প্রথমে ট্রেনিংও নিতে হবে। সন্তোষ এটা ভালো মতোই জানতো যে পেনশনের টাকার কিছুটাই তার হাতে থাকবে না, পুরোটাই তাকে শ্বশুর বাড়িতে দিয়ে দিতে হবে। তাই সে চাকরির জন্য অ্যাপ্লাই করে দেয়। বেশ কয়েক মাস ট্রেনিংয়ের পর সন্তোষ চাকরিতে জয়েনও করে ফেলে। তবে প্রথম দিন চাকরি জয়েন করে সন্তোষ বুঝতে পারে তার সহকর্মীরা কেউই তাকে ভালোভাবে একসেপ্ট করছে না। তবে থানার বড়বাবু সন্তোষকে একদিন টিফিনে ডাকে এবং বলে যে তার পাশের কোয়ার্টারটা খালি আছে, সন্তোষ চাইলে ওইখানেও থাকতে পারে। তবে সকালে কাজে বেরোনোর আগে তার স্ত্রীর সাথে যেন হাতে হাতে রান্নায় একটু সাহায্য করে দেয়। সন্তোষ সবটাই বুঝতে পারছিল তার স্যার কি বলতে চাইছে, তাও সন্তোষ রাজি হয়ে যায়। সন্তোষ তার পায়ের জুতোটা সারানোর জন্য একটা মুচির কাছে যায়। তখন সে লক্ষ্য করে যে একটা ব্যক্তি বসে আছে অনেকক্ষণ ধরে, কারণ সে একটা রিপোর্ট লিখাতে এসছে। এখানের এই মুচি তাকে রিপোর্টটা লিখিয়ে দেবে। একথা শুনে সন্তোষ তাকে বলে, তুমি থানায় কেন যাচ্ছ না? ওই ব্যক্তি বলে দুবার থানা থেকে সে ফিরে এসছে, কিন্তু কেউ তার রিপোর্ট লিখে দেয়নি। সন্তোষ বলে, তুমি আমার সাথে চলো। এই বলে ওই ব্যক্তিকে নিয়ে আসলে সেখানে বড় কর্তা খুবই বিরক্ত হয় এবং বলে, তুমি বাইরে থেকে রিপোর্ট নিয়ে আসো, কিন্তু আমরা যদি এখান থেকে রিপোর্ট লিখে দিই তাহলে বলবে যে এখানে আমরা ভুল লিখেছি, তোমরা এটা বলতেই চাওনি। এই বলে ওই ব্যক্তিকে পাঠিয়ে দেয়। আসলে ওই ব্যক্তি দলিত জাতির এবং তার বড় মেয়ে দেবিকাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে রিপোর্ট করাতে এসছে। তবে থানার বড়বাবু এত সেন্সিটিভ ম্যাটারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, যেটা দেখে সন্তোষ খুবই অবাক হয়। এরপরে সন্তোষ তার সহকর্মীর সাথে এক জায়গায় রেড করতে যায়, যেখানে দুজন কলেজ পড়ুয়া গোপনভাবে বসেছিল খুবই ইন্টিমেট অবস্থায়। তাদের ধরে এবং তাদের থেকে টাকা নেয়। এই পড়ুয়াদের ভয় দেখিয়ে তারা উপরে ইনকামটা করে নিত। সন্তোষও কাজে জয়েন করে সেটা শিখে ফেলেছে। থানায় ফেরার পথে এক জায়গায় খুব ভিড় দেখে সন্তোষ সেই দিকে এগিয়ে যায়। দেখে কুয়ো থেকে দেবিকার মৃতদেহ তোলা হয়েছে। ওই ব্যক্তি একদৃষ্টে তাকিয়েছিল সন্তোষের দিকে। সন্তোষ খুবই অবাক হয়। দেবিকার মা সহ আশেপাশের মহিলারা চিৎকার শুরু করে দেয়। তারা দলিত সমাজের বলে তাদের কি কোনো সুবিচার পাওয়া যাবে না? তারা যখন রিপোর্ট লেখাতে যাবে তখন সেগুলো হবে না। তবে ধর্নায় বসে থাকায় তাদের জোর করেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে থানায় সেদিন একটা গাড়িও ছিল না দেবিকাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে। তবে সন্তোষের ওপর দায়িত্ব দেওয়া হয় পাশের গ্রামের, যাতে ওকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। সন্তোষ সেখানে একটা ভ্যানে করেই বেরিয়ে যায়। তবে অফিসারেরা ওই ভ্যান চালককেও টাকা দেয় না। সন্তোষ সেই পাওয়া টাকাটাই তাকে দিয়ে দেয়। এদিকে দেবিকার আগেও আরও অনেকেরই লাইন রয়েছে, তাই দেবিকার পোস্টমর্টমও আজকে হবে না বলে জানিয়ে দিলে সন্তোষ তাদের রিকোয়েস্ট করে এবং দেবিকার পোস্টমর্টমটা আজকেই করিয়ে দেয়। ওই ব্যক্তি দেবিকার কান থেকে একটা দুল খুলে এনে হাতে তুলে দেয় সন্তোষের। সন্তোষ টিভিতে দেখে যে থানার বড়বাবু কিছু অসহিষ্ণু কথাবার্তা বলছে, যে ছোটোখাটো ড্রেস পরে মেয়েরা রাতে বেরিয়ে যায়, তাহলে তাদের সাথে আর কি হবে। এসব কথার জন্য তাকে সাসপেন্ড করা হয়। তার বদলে এই কেসের দায়িত্বে আসে গীতা ম্যাডাম। গীতা ম্যাডাম কেসের দায়িত্ব পেয়ে সোজা যায় ওই দলিতদের গ্রামে, যেখানে সন্তোষ দেখে ওই কুয়োটা, যে কুয়ো থেকে দেবিকাকে উদ্ধার করা হয়েছিল। তখনই কয়েকজন দলিত সমাজের মহিলারা এসে তাকে দেখে ওখানে টিপ্পনি কাটতে থাকে। তারা বলে এই কুয়োটা পরিষ্কার করে দিতে। তবে সন্তোষ বলে সে এসব কাজ করতে আসেনি, সে ইনভেস্টিগেট করতে এসেছে। তখনই ওখানে কয়েকজন বাচ্চা ছিল, যারা সন্তোষকে বলে যে এখানে একটা জিনিস আছে, চলো আমি দেখাবো। যেটা বলে সন্তোষকে একটা মাঠের মধ্যে নিয়ে যায়। সন্তোষ ওখানে হাত দিয়ে খুঁজতে থাকে এবং দেখে একটা মৃত বিড়াল। আর বিড়ালটা নিয়ে গিয়ে গীতা ম্যাডাম একটা বৃদ্ধর কাছে জানতে চায় এটা কি, কবে এটা উঠেছে। তখন ওই বৃদ্ধ বলে কিছুদিন আগে ওই
কুয়ো থেকে এই বিড়ালটা পাওয়া গেছে। তারপরেই দুদিন পরে ওখান থেকে দেবিকাকে পাওয়া গেছিল। এরপর সন্তোষ দেবিকার বাড়িতে যায়। সেখানে তার মা ছিল। দেবিকার মায়ের কাছে জানতে চায় যে দেবিকার সাথে কারোর কি ভালোবাসা ছিল। দেবিকার মা সোজা না বলে দেয় এবং বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। সন্তোষ দেবিকার মোবাইলটা চেক করলে সে দেখতে পায় একটা নম্বর থেকে দেবিকার সাথে অনেকক্ষণ কথা বলা হয়েছে। সন্তোষ আর কোনো প্রশ্ন না করে ফোনটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর রাতে গীতা ম্যাডামকে দেবিকার ফোনটা দেখিয়ে বলে যে এখানে সেলিম নামের একটি ছেলের সাথে বেশ বারংবারই কথা বলেছে দেবিকা। পরের দিনই তারা সেলিমের বাড়িতে খোঁজ খবর নিতে যায়, যেখানে সেলিমকে তারা পায় না। সেলিমের বাবা বলে সেলিম অনেক দিন হয়েছে দিল্লিতে ঘুরতে গেছে, সেই ঘটনার সময় এখানেও ছিল না। সেলিমের বাবা তাদের জানায় যে সেলিম প্রধানের বাড়িতে কাজ করত। কথা শুনে গীতা ম্যাডাম সন্তোষকে সেলিমের খোঁজ খবর নিতে পাঠায় প্রধানের বাড়িতে। সন্তোষ সেলিমের খোঁজ খবর নেওয়ার জন্য পৌঁছে যায় প্রধানের বাড়িতে। সেখানে প্রধান জানায় যে সন্তোষ তো এখানে কাজ করত, তবে তার ঠিকাদারকে ডেকে জানতে চায় যে সন্তোষ কবে চলে গেছে। তবে সেও প্রপারলি কোনো কথাই বলতে পারে না। সে বলে সন্তোষ এখানেই কাজ করত এবং একদিন ছুটি নিয়ে সে কোথাও ঘুরতে যাবে জানিয়েছিল, তবে তারিখটা তিনি মনে করে বলতে পারছিলেন না। এরই মধ্যে দেবিকার মৃতদেহ তার পরিবারকে হ্যান্ডওভার করলে তার মৃতদেহকে সৎকার করা হয়। সেখানে সন্তোষও যায়। এরপর সন্তোষ সেলিমের বন্ধুদের থেকে খোঁজ খবর নিতে যায়, তবে সেলিমের বন্ধুরা তাকে সেলিম সম্পর্কে কোনো ইনফরমেশনই দিচ্ছিল না। রেগে গিয়ে সন্তোষ বলে আমাকে কোনো একজনকে ভরতে হবে জেলে, তবে সেটা তোমরাও হতে পারো। এই বলে নিজের ফোন নাম্বারটা ওই ছেলেটিকে দিয়ে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটি একটু মেসেজ করে, যেখানে লেখা ছিল সেলিম মিরাটে আছে, এর বেশি সে আর কিছুই জানে না। সন্তোষ গীতা ম্যাডামকে সবটা জানায়। তারপরে ঠিক হয় যে দুজনেই কাল মিরাটে যাবে। তবে গীতা ম্যাডামের একটা বিশেষ কাজ পড়ে যাওয়ায় সন্তোষকে একাই চলে যেতে হয় মিরাটে। মিরাটে একটা দাঙ্গাতে সন্তোষের হাজবেন্ড মারা গেছিল। সন্তোষ সেলিমের একটা ফটো নিয়ে সারাদিন ঘুরতে থাকে এদিক ওদিক। একটা অটোতে বসে সারাক্ষণ নজর রাখতে থাকে। তবে রাতের দিকে এসে সন্তোষ একটা দোকানে দেখতে পায় সেলিমকে। তারপর গীতা ম্যাডামকে সবটা জানাতে চাইলে তার ফোনটা চার্জ আউট হয়ে যায়। এরপর চুপিসারে সেলিমের পিছু নেয় সন্তোষ। যেই হোটেলে সেলিম ছিল সেই হোটেলে এক জায়গায় ফোনটা চার্জে বসিয়ে দেয়। তারপর লুকিয়ে নজর রাখতে থাকে সেলিমের ওপর। তবে পাশের রুমেই সেলিম ছিল। সেলিম তাকে নতুন দেখে তার খোঁজ খবর জিজ্ঞাসা করতে আসে যে তার কি কিছু প্রয়োজন আছে। তবে সন্তোষ তাকে দেখে খুবই অবাক হয় এবং বলে তার কোনো কিছুর প্রয়োজন নেই। কথা শুনে সেলিম তখন ওখান থেকে চলে যায়। এরপর মোবাইলটা একটু চার্জ হতেই সন্তোষ তার লোকেশন পাঠিয়ে দেয় গীতা ম্যাডামকে। গীতা ম্যাডামও রিপ্লাই করে সে কাছাকাছি আছে। তখন চুপিসারে সন্তোষ সেলিমের ঘরের দিকে যায়। দেখে সেলিম সেখানে বসে বাসন মাজছিল। তবে তখনই সে লক্ষ্য করে যে পেছনের দিকে গীতা ম্যাডামও চলে এসছে। তারপরেই দুটো হাত চেপে ধরে সেলিমকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপরে সন্তোষ গীতা ম্যাডামের সাথে দেখা করতে যায় কমিশনারের কাছে। সেখানেই প্রধানের দেওর বেনিওয়াল ছিল। তাকে দেখে একটু অবাকই হয় সন্তোষ। সেলিমকে ধরে ফেলার জন্য বেনিওয়াল সন্তোষকে কংগ্রাচুলেট করে। এরপর শুরু হয়ে যায় সেলিমের ইন্টারোগেশন। বারংবার মারধর করলেও সেলিম একই কথা বলে, সে দিল্লিতে ছিল, সে কিছুই করেনি। কথা শুনে রাগের মাথায় তাকে আরও মারধর করতে গিয়ে সে মারা যায়। চোখের সামনে সেলিমের মৃত্যুটা সন্তোষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বারংবার তার মনে হচ্ছিল যে সেলিম কি বলতে চায় সেটা ঠিক করে কেউ শোনেনি। তাই স্টোর রুমে গিয়ে সেলিমের মোবাইলটা চেক করে দেখে যে যেদিন দেবিকা নিখোঁজ হয়েছিল সেদিন সকালেও সেলিমের সাথে তার অনেক কথা হয়েছে এবং দিল্লি থেকে অনেক ফটো সে দেবিকাকে সেন্ড করেছিল এবং দিল্লির বিভিন্ন জায়গায় অনেক ফটো আছে সেলিমের। সন্তোষ বুঝতে পারে সে কি ভুল করে ফেলেছে এবং কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এবারে। পরের দিনই গীতা ম্যাডাম সেলিমের বাবার কাছে সমঝোতার জন্য যায়, যেটা দেখে খুবই অবাক হয় সন্তোষ।
সন্তোষ গীতা ম্যাডামকে সবটা খুলে বলতে যাচ্ছিল, তখনই সেখানে এক পুলিশের টিপার আসে এবং বলে যে দেবিকাকে যে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছিল সেই কুয়োতে আরেকটা কুকুর পড়ে মারা গেছে। সন্তোষ সাথে সাথেই ওখানে গেলে এক দলিত জাতির ব্যক্তি সন্তোষকে বলে, এসব ওপরতলার লোকেদের কাজ, তারা চায় না আমরা ভালোভাবে বেঁচে থাকি, তাই একবার বিড়াল একবার কুকুর এই জলের মধ্যে ইচ্ছা করে তারা ফেলে দেয়। একথা শুনে সন্তোষ আবার প্রধানের বাড়িতে যায় এবং সেখানে কাউকেই খুঁজে পায় না। তবে একটা রুমে এসে দেখতে পায় কিছু ড্রিঙ্কসের বোতল আর ভাঙাচোরা কিছু জিনিস পড়ে রয়েছে। সন্তোষ ওখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় এবং জানতে চায় যে সে দেবিকাকে কোনোদিন এখানে আসতে দেখেছে। ওই বাচ্চাটি বলে সে একবার দেখেছে, যখন ওদের কুয়োর মধ্যে বিড়াল পড়ে গেছিল তখন দেবিকা এখান থেকে জল নিতে এসেছিল। একথা শুনে খুবই অবাক হয়ে যায় সন্তোষ। এরপরেই ওই বাচ্চাটির বাবা অর্থাৎ প্রধানের দেওর বেনিওয়াল চলে আসে এবং সন্তোষ তার কাছে জানতে চায় দেবিকা নিখোঁজ হওয়ার আগে এখানে এসেছিল জল নিতে, সে কি দেবিকাকে দেখেছে। একথা শুনে বেনিওয়াল তাকে বলে সে দেবিকাকে দেখেনি এখানে আসতে, কেনই বা এখানে আসবে। তবে সন্তোষ বারংবার বেনিওয়ালকে জেরা করতে থাকলে বেনিওয়াল খুবই রেগে যায়, বলে হ্যাঁ আমি করেছি, তুমি কি করতে পারবে। একথা শুনে খুবই অবাক হয়ে যায় সন্তোষ। আসলে সেদিন ওই কুয়োর মধ্যে একটা বিড়াল পড়ে যাওয়ায় ওই জল কেউ খেতে পাচ্ছিল না, তাই দেবিকা এইখানে প্রধানের বাড়িতে এসেছিল জল নিতে। তারপরেই তার সাথে কুকাজ করে বেনিওয়াল আর তার বন্ধুরা। সন্তোষ এবার সবটা বুঝে যায়। সেদিন কমিশনারের বাড়িতে বেনিওয়ালকে সে দেখেছিল। পুরো কেসটাই হয়তো গট আপ কেস। সন্তোষ গীতা ম্যাডামকে রাগের মাথায় গিয়ে জিজ্ঞাসা করে, আপনি পুরো ব্যাপারটাই জানতেন এবং পুরো ষড়যন্ত্রে আপনি ওদের সাথেই ছিলেন। সেদিন সেলিমকে আমি যখন ধরতে গেছিলাম আপনি আগের দিয়ে তার লোকেশন জানতেন। সেলিম কখনো নিজের সিম চেঞ্জ করেনি, সে আমাদের থেকে লুকাচ্ছিলও না, সে ওখানে সত্যি করে ঘুরতেই গেছিল আর আপনারা ওকে ধরে এনে মেরে ফেলেছেন। গীতা ম্যাডাম তখনই একটা কাগজ বের করে সন্তোষকে দেয় এবং বলে এই কেসটার তদন্ত চলছে এবং আমি তোমার নাম কোথাও আসতে দিইনি, আমাকে সাসপেন্ড করা হয়েছে। এসব কথা শুনে আর কিছু না বলেই সন্তোষ উঠে চলে যায় এবং পরের দিনই যায় দেবিকার বাড়িতে এবং দেবিকার মা তখন ঘুমাচ্ছিল। দেবিকার দুলজোড়া সন্তোষের কাছে ছিল, সেগুলোই দেবিকার ফটোর সামনে রেখে সন্তোষ বেরিয়ে যায়। এরপর সন্তোষ তার চাকরি ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে যায়। আসলে আমাদের সাথে প্রতিনিয়ত এমন কিছু ঘটে যেটা অন্যায়, সবটা বুঝতে পেরেও আমরা প্রতিবাদ করতে পারি না। এইভাবেই অনেক সময়ে আমাদের বেঁচে থাকতে হয়। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।